সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে। যে খবর আগে থেকে ছিল না সেরকম একটা ঘটনা আমরা দেখলাম। হঠাৎ করেই সন্ধ্যার পরে এরকম একটা খবর আসে যে যমুনায় জরুরি আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং হবে। সেখানে সেনাপ্রধানের সঙ্গে মিটিং করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। রাত ৮টায় সেই মিটিং হওয়ার কথা ছিল। ৮টার পরপরই সেই মিটিং হয়েছে এবং সেই মিটিং থেকে কি সিদ্ধান্ত হলো, আর কারা ছিলেন, কেন এই মিটিং হলো, সেই আলোচনা করার চেষ্টা করব। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিন বাহিনী প্রধানের সাথে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বৈঠকে উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিভিন্ন জনে ইদানিং প্রশ্ন করছে গত 3 দিন থেকে কি হচ্ছে ভাই দেশে, কোথায় কি হচ্ছে, নানা রকম কথা বলে। সব কথা আপনাদেরকে বলতে পারছি না, স্পর্শকাতর বিষয়, যেহেতু তথ্য প্রমাণ নেই, সুতরাং আমি বলছি না। কিন্তু আপনারা সবাই জানেন যে কোথায় যেন কি হচ্ছে, কার সাথে কার বিরোধ, কে কি করতে চাচ্ছে, কে কি বলতে চাচ্ছে, একটা চাপা গুঞ্জন গত 2-3 দিন থেকে বাতাসে ভেসে বেড়াচ্ছে। যারা দেশের বাইরে আছেন তারা বেশ সানন্দে বলতে পারছেন, কিন্তু দেশের ভেতরে আমরা যারা থাকি তারা কিন্তু বলতে পারছি না। তো এই যে উত্তাল একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি সংস্কার করছেন, কোথায় কি করছেন, দেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, এগুলো নিয়ে প্রশ্ন তুলছে বরাবরই বিএনপি এবং আমজনতাও। এই যখন অবস্থা, তখন তিন বাহিনীর প্রধানকে ডেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনীতিতে এখন টান টান উত্তেজনা, কয়েকটি পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে, যেটা একটা জিরো সাম গেমের রূপ নিয়েছে। উইন উইন হওয়ার কোনো সুযোগ নেই, হয় এক পক্ষ হারবে আর এক পক্ষ একদম মারা খাবে। পরিস্থিতি সেদিকে যাবে। হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারের একদিনের মাথায় নানামুখী আলোচনা সমালোচনার মধ্যেই জামিন পেলেন আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট বা পরিস্থিতির দুইটা রূপ আমরা দেখছি। কোনো কারণে যদি কোনো ব্যক্তি আওয়ামী লীগ করেছেন, অথবা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা ছিল, অথবা সমর্থন ছিল, তাদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একরকম, আর এর বিপরীতে যারা আছে তাদের জন্য আরেক রকম। তবে সবচেয়ে বেশি এনজয় করছেন আমাদের এনসিপি বা বৈষম্য বিরোধী বা জাতীয় নাগরিক পার্টি বা তাদের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তারাই। বিপরীতে যে কোনো জায়গায় মব জাস্টিস, যে কোনো মানুষকে আদালতে নিপীড়ন করা, তারপর হচ্ছে মানে নিপীড়ন বলতে যে আদালতে গেলে হাজিরা দিতে গেলে ডিম থেরাপি, তারপর হচ্ছে বাড়িঘর ভাঙচুর, এরপর ধরেন মধ্যরাতে কোথাও কোনো বাড়িতে কোনো একজন আওয়ামী লীগের নেতা আছে দাবি করে পুরো বাড়ির মধ্যে রাস্তার টোকাইরা ঢুকে যাওয়ার যে দৃশ্যপট, আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর সাথে বাকবিতণ্ডা, এরকম আমরা দৃশ্যপট কিন্তু দেখছি। সূচক বলছে যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক নেই, পুলিশ অনেক জায়গায় ফাংশন করতে পারছে না। তো এই যে সার্বিক অবস্থা, সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার, ইভেন সেনাবাহিনীকে বাংলাদেশের স্বাধীনতা মানে পরবর্তী বাংলাদেশে এত পরিমাণ সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র, তারপর হচ্ছে ধরেন নানান ধরনের পরিকল্পনা, আমরা আসলে এগুলো দেখে অভ্যস্ত না। তো এই যে উত্তাল একটা পরিস্থিতি, এই পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আসলে কি সংস্কার করছেন, কোথায় কি করছেন, দেশের প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, এগুলো নিয়ে প্রশ্ন তুলছে বরাবরই বিএনপি এবং আমজনতাও। এই যখন অবস্থা, তখন তিন বাহিনীর প্রধানকে ডেকেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন তিন বাহিনীর প্রধানের সাথে ডক্টর ইউনূস তিনি একটা জরুরি বৈঠক করছেন। বৈঠকের বিষয়বস্তু কি? রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার উপর একটা বিশেষ জরুরি আলোচনা সভা হচ্ছে। আপনারা দেখছেন গতকালকে সেনাবাহিনীর সাবেক বরখাস্ত অনেক সদস্য, এদের মধ্যে কারোর সেনাবাহিনীর রুলস ভাঙ্গার বিষয় আছে, মাদকের রুলস আছে, তারপর সেনাবাহিনীকে না জানিয়ে একাধিক বিয়ের বিষয় আছে, আবার কয়েকজন হয়তো রাজনৈতিক পলিসির শিকারও হয়েছেন, এমনও আছেন। সব মিলিয়ে যে দৃশ্যপটগুলো আমরা দেখছি কোনোটাই কিন্তু সুখকর না। সেনাবাহিনীকে নিয়ে দেশে বিদেশ থেকে একটা ষড়যন্ত্র চলছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু হিসেবে কাজ করছে। তো এই সকল বিষয় নিয়ে যমুনায় আপনার একটা বিশেষ বৈঠক উচ্চ পর্যায়ে চলছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি তথ্য নিশ্চিত করেছেন, এবং বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান ছাড়াও এই তিন বাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, তারাও এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। বৈঠকে দেশের বিভিন্ন অঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি
বা অবস্থান সেগুলোর উপরে খসড়া প্রতিবেদন উপস্থাপন করা হয়। আর নিরাপত্তা সংস্থার যারা সদস্যরা আছেন তারাও তাদের বিভিন্ন রকম রিপোর্ট প্রধান উপদেষ্টার সামনে উপস্থাপন করেন। এই সময় কিছু গুরুত্বপূর্ণ ঘটনার ক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা এবং বাকি যেই সমস্যাগুলো আছে সেগুলোকে সর্ট আউট করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স রাখার জন্য তিন বাহিনীর প্রধান এবং বিভিন্ন উপদেষ্টাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন। তো নির্দেশের যেই প্রতিফলনটা, সেই প্রতিফলনে অনেক কিছু আমরা দেখছি পজিটিভ, আবার অনেক কিছু স্বাভাবিক যে বাংলাদেশ আমরা দেখতে চাই সেদিকে মুভমেন্টের ইস্যুটা আসতেছে না। এই যে ধরেন আমাদের যে বিজনেস সামিট হয়ে গেল, বিডার যিনি আশিক ভাই এত সুন্দর উপস্থাপনা করলেন, আমরা প্রশংসা করলাম, কিন্তু বাংলাদেশে বিনিয়োগ আসার পরিমাণ কমে গেছে, অনেক কমে গেছে, লাভ হয় নাই। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বেকারের সংখ্যা বাড়ছে। গত 8 মাস না প্রায় 1 বছরের কাছাকাছি সময় 3.25 লক্ষ মানুষ বেকার হয়েছে। শুধুমাত্র এই মে মাসেই সম্ভবত 26,000 বেকার বৃদ্ধি পেয়েছে। কেন হচ্ছে এগুলো? কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তিদের গ্রেপ্তার অথবা নানান কারণে মানুষ ইনভেস্ট করছে না। এরকম দেশের পরিস্থিতি থাকলে ইনভেস্ট কমে যাবে। অস্থিতিশীল পরিবেশে মানুষ ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করে না, লুটপাটকারীর সংখ্যা বাড়ছে, আর এটার জন্য বিভিন্ন পলিসিও দায়ী। তা আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি উন্নতি হবে। বলছিলাম প্রধান উপদেষ্টার এখন যেটা বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধান ওয়াকারুজ্জামানের বিশেষ বৈঠক হয়েছে এবং সেই বৈঠক প্রধান উপদেষ্টার প্রেস উইং জানাচ্ছে আইন শৃঙ্খলা বিষয়ক বৈঠক। সেই বৈঠকে দেশের যে চলমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে তলানিতে যাচ্ছে, ঢাকা শহর আন্দোলনের শহরে পরিণত হয়েছে, কোনোভাবেই সরকার সেগুলো ঠেকাতে পারছে না, এসব নানা বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে করিডোর নিয়ে আলোচনা হলো কিনা সেই ব্যাপারে সরকার থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। হয়তো পরবর্তীতে এই ব্যাপারে তথ্য বাইরে চলে আসবে, তখন ব্যাপারটা পরিষ্কার হওয়া যাবে। বৈঠক যেহেতু হয়েছে এবং বৈঠকে আরও যারা ছিলেন, যাদেরকে ডেকে নেওয়া হয়েছিল, তারা হচ্ছে নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যেহেতু ডেকে নেওয়া হয়েছে, সেহেতু নিশ্চিত করে সেনাবাহিনীর সঙ্গে তিন বাহিনীর সাথে করিডোর নিয়ে আলোচনা তো হয়েছেই। তা না হলে পররাষ্ট্র উপদেষ্টা এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হতো না। নিরাপত্তা উপদেষ্টা আবার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্বও পালন করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ডেকে নেওয়ার কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। সেই ব্যাপারে সেনাবাহিনী এবং নৌবাহিনী, বিমান বাহিনী কী ভূমিকা পালন করতে পারে, তাদের কাছ থেকে কী সহযোগিতা নিতে পারে সরকার, সেরকম আলোচনা হয়েছে। পাশাপাশি এটা নিশ্চিত করেই বলা যায়, যেহেতু পররাষ্ট্র উপদেষ্টাকে এই মিটিংয়ে ডেকে নেওয়া হয়েছিল এবং নিরাপত্তা উপদেষ্টাকে ডেকে নেওয়া হয়েছিল, যিনি কিনা করিডোর দেওয়ার ব্যাপারে সবথেকে বেশি আগ্রহী এমনটা শোনা যাচ্ছে, সেই বৈঠক যে করিডোর বিষয়ক ইস্যু, সেই বৈঠকে যে উঠে এসেছে, এটা মোটামুটি ধারণা করাই যায়। তাহলে কি আলোচনা হলো? আমরা জানি যে আগামীকালকে সকালে সেনা সদরে অফিসার্স অ্যাড্রেস হবে, যেখানে সেনাবাহিনী প্রধান সেনা অফিসারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, যেটা কানাঘোষা ছিল যে আজকে হওয়ার কথা ছিল, কিন্তু এটা আগামীকালকে সকালে হবে। তার আগে সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা যে বৈঠক করলেন, এই বৈঠক নিশ্চিত করে অনেক বেশি গুরুত্ব বহন করে। শেষ পর্যন্ত কি হলো সেটা এখনও প্রকাশ পায়নি, তবে আশা করা যায়, আমরা সাধারণ মানুষ হিসেবে আশা করব যে দেশের স্বার্থে তিন বাহিনীর সঙ্গে এক ধরনের সমঝোতা যদি সরকারের হয় করিডোর বিষয়ে এবং আইন শৃঙ্খলা বিষয়ে, তাহলে সেটাতে দেশই উপকৃত হবে। তবে কি সিদ্ধান্ত হলো সেটা জানতে হয়তো আরও অনেক বেশি অপেক্ষা করতে হবে, কারণ কোনো সেক্টর থেকে, আইএসপিআর কিংবা সরকারের বরাত থেকে এই ব্যাপারে স্পষ্ট কোনো ভাষ্য দেওয়া হয়নি। প্রেস উইং থেকে শুধুমাত্র বলা হয়েছে যেটা আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং, এখানে এই ব্যক্তিরা উপস্থিত ছিলেন, সেই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, সেনাপ্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার মিটিংয়ে বাকি দুই বাহিনীর প্রধান এবং আরও যাদেরকে ডেকে নেওয়া হলো, এই ডেকে নেওয়ার উদ্দেশ্য কি প্রধান উপদেষ্টা অবভিয়াসলি করিডোর বিষয়ে আলোচনা করলেন, নাকি শুধু জাতীয় নিরাপত্তা প্রসঙ্গ আসলেই করিডোর আসবে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই শুধু মিটিং হলো? আপনার মত? হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে এক প্রকার তোলপাড় সৃষ্টি হয়েছে। রাজনীতিতে এখন টান টান উত্তেজনা, কয়েকটি পক্ষ পয়েন্ট অফ নো রিটার্নে চলে গিয়েছে, যেটা একটা জিরো সাম গেমের রূপ নিয়েছে। উইন উইন হওয়ার কোনো সুযোগ নেই, হয় এক পক্ষ হারবে আর এক পক্ষ একদম মারা খাবে। পরিস্থিতি সেদিকে যাচ্ছে দর্শক। এখানে নানান পক্ষ নতুনভাবে যুক্ত হচ্ছে। ডক্টর ইউনূস সরকার, তার মধ্যে আবার ছাত্র উপদেষ্টারা, তার মধ্যে আবার ডেইলি স্টার, প্রথম আলো গং, বিভিন্ন গ্রুপ সাব গ্রুপ। অন দি আদার হ্যান্ড সবার বিপক্ষে বিএনপি হয় কবরে যাবে, নইলে ডক্টর ইউনূস সরকারকে পরাজিত করবে, এভাবে শপথ করছে। এই সরকার উপদেষ্টাদের দুই গালে তারা জুতা মারছে এবং শুধু ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদে শপথ করানো না করানো এই বিষয়ের মধ্যে এগুলো সীমাবদ্ধ নেই। অনেকগুলো বিষয় একত্র করে একটা বড় অঘটন ঘটানোর চেষ্টা করছে বিএনপি। যে এই যে উত্তেজনা শুরু হয়েছে, এই উত্তেজনা ধরে রেখেই যেন ডক্টর ইউনূসকে একদম
ডিমোরালাইজ করা যায়, তাকে চাপে রাখা যায়। বিএনপি সেটা চাচ্ছে। একই সাথে নানান বিষয় যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র ঘোষণা করতেই হবে, নইলে এই সে একদম অচল করে দিবে। এর মানে দেশে একটা অচল অবস্থা কিংবা বিশেষ পরিস্থিতি এই ইশরাককে কেন্দ্র করে বিএনপি যেটা করছে পরিকল্পিতভাবে, মানে এটার কন্টিনিউটির মাধ্যমেই তারা দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতেছে, এটা একটা দিক। অন দ্য আদার হ্যান্ড, এই সরকারের পক্ষে সরকারি দল এনসিপি দাঁড়াচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যা নিয়ে ছাত্রদল এমন আন্দোলন করার চেষ্টা করছে যে এই ফ্লোতেই যেন একদম সবকিছু অচল করে একটা বড় অঘটন ঘটিয়ে দেওয়া যায় বাংলাদেশ, এবং এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে ব্যর্থ করে নির্বাচনের দাবি আদায় করা যায়। এখানে আরো অনেক বিষয় বিএনপি খুব সামনে এক টেবিলে আনবে। ইঞ্জিনিয়ার ইশরাককে কেন্দ্র করে বিএনপি ঢাকার একাংশ অচল করে দিতে সক্ষম। এখন সাম্য হত্যাকে কেন্দ্র করে ঢাকার আরেকাংশ বা ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, সচিবালয়, যমুনা, শাহবাগ, এই কেন্দ্রটায় একটা নাশকতা বা একটা অচলায়তন বিএনপি সৃষ্টি করতে চায়। এবং চট্টগ্রাম বন্দর দিয়ে দেওয়া, সেন্ট মার্টিন বিক্রি দেওয়া, মানবিক করিডর, এই ইস্যুটাকে কেন্দ্র করে আর একটা টপিক বিএনপি ওই টেবিলে যোগ করবে। অ্যাট দি সেম টাইম বিএনপি তাদের যে পকেট মিত্র বা সিট পার্টি রয়েছে তাদেরকেও রাজপথে নামিয়ে দিচ্ছে সরকারকে চাপে রাখতে। যেমন ঢাকা উত্তরের যে প্রশাসক সিটি কর্পোরেশনের, তাকে অপসারণের দাবিতে গণ অধিকার পরিষদ রাজপথে নেমে গিয়েছে। এটা বিএনপির পরিকল্পনা, পরিকল্পিতভাবে নানান অ্যাঙ্গেল থেকে ডক্টর ইউনূস সরকারকে একটা কঠিন চাপে রাখার উদ্যোগ নিয়েছে বিএনপি। সবগুলো একত্রে আনবে, আর অনেক সামনে দেখবেন, এই উত্তেজনা কমবে না। এবং এই ছাত্র উপদেষ্টাদের ঘাটতারামির কারণে এই ছাত্র উপদেষ্টারা জুলাইয়ের সাথে বেইমানি করেছে। আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, এই আসিফ, মাহফুজ, অমুক তমুক, হ্যাং ট্যাং, যাই হোক, এরা কিন্তু আন্দোলন আগে বিক্রি করে দিয়েছিল, আপনারা জানেন কিনা। যেমন ডিবি অফিসে কিন্তু আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিল, সেটা বাধ্য হয়ে দিক আর যেভাবে দিয়েছিল। তারপরে 9 দফার মাধ্যমে আন্দোলন কন্টিনিউ করেছে শিবির। এবং কেউ কেউ সমন্বয়কদের একটা অংশ আপনাদের মনে আছে নিঃসন্দেহে, মন্ত্রীদের সাথে বৈঠক করেছিল, বৈঠক করে তারা 8 দফা দিয়েছিল, 9 দফা কিন্তু না। তার মধ্যে কিন্তু সরকার পতনের অবদান ছিল না। মানে নানানভাবে কিন্তু এরা বিক্রি কাজ সে 5 আগস্ট আগেও করেছিল, 5 আগস্টের পর তো বিক্রি করে খাওয়া শুরু করেছে। অতএব এই ছাত্র উপদেষ্টাদের বা এই সমন্বয়কদের বাড়াবাড়ি কারণে, তাদের লোভের কারণে, সব তারা খাবে এই চিন্তার কারণে ইউনূস সরকার শেষ পর্যন্ত বেকায়দায় পড়তে যাচ্ছে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণ অত্যন্ত কঠিন হবে। আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে আসিফ মাহমুদের। অর্থ হচ্ছে বিএনপি যেটা বলছে যে, যেমন সালাউদ্দিন আহমেদ বলেছে যে ইশরাকের শপথ না পড়ালে বৃহত্তর আন্দোলন করে তোলা হবে, মানে এটাকে কেন্দ্র করেই বিএনপির যে আন্দোলনের হুমকি সেটা লাইমলাইটে আনার চেষ্টা করা হচ্ছে। অন দি আদার হ্যান্ড রিজভি বলছে যে ইশরাকের শপথ পড়াতে হবে, নইলে দেশে অচল করে দেওয়া হবে, হ্যাং ট্যাং থ্রেট দিচ্ছে। আর আসিফ মাহমুদ বলছে যে আদালতে লড়তে হবে, আবার আদালতে রিট করা হয়েছে, এটাই শুনানি, অমুক তমুক ইত্যাদি, আরো নানান প্রসেস আছে। এতে সব মিলিয়ে ইশরাকের শপথ পড়ানোটা এই আন্দোলনের মাধ্যমে সম্ভব হবে না, যার ফলে এই বিষয়টাই বড় আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করবে বিএনপি। এখন এটা ডিপেন্ড করে জামাতের উপর, জামাত কি বিএনপিকে হেল্প করবে এই বিষয়টাকে কেন্দ্র করেই আন্দোলন এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাতে ডক্টর ইউনূস চাপে পড়ে নির্বাচন দিয়ে চলে যায়। বিএনপি একা এটা পারবে না, জামাত এখানে পুরোপুরি হিসাব নিকাশ ছাড়া সমর্থন দিবে না। জামাত এখানে সুবিধাজনক অবস্থানে আছে, যেহেতু দুই পক্ষের কামড়াকামড়ি দিয়ে দুই পক্ষ এখন বেকায়দায় পড়বে, অতএব জামাত এখানে নেগোসিয়েশন করবে যদি চালাক হয়। আর জামাত যদি না বুঝে তাহলে তো যে কোনো এক পক্ষকে অন্ধভাবে সমর্থন দিয়ে দেবে। ইশরাক হোসেনা মেয়র হওয়া না হওয়া প্রসঙ্গে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, শুধু যুবক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন, বিষয়টি এখন আদালতে বিচারাধীন, আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতের যে আইনি লড়াই সেটা লড়তে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।